সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবেই বলেছিল যে সংবিধান সংস্কারের অন্যতম উদ্দেশ্য ভবিষ্যতে যে কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার উত্থান রোধ, রাষ্ট্র ক্ষমতা ও প্রতিষ্ঠানগুলোর বিকেন্দ্রীকরণ ও পর্যাপ্ত ক্ষমতায়ন। এখন পর্যন্ত যতগুলো কমিশন রিপোর্ট দিয়েছে প্লাস ঐক্যমত্য কমিশনের যেগুলোর মধ্যে ঐক্যমত্য এসেছে, এই টার্গেট কি ফুলফিল হয়েছে আপনি মনে করছেন? বেশ নাটকীয়ভাবে আমাদের এখানে আলোচনাগুলো এগোচ্ছে এবং আলোচনাগুলো থেমে যাচ্ছে। সবার মুখ থেকে একটা কথা, আমরা ফ্যাসিবাদের বিলোপ চাই, কিন্তু এই কথার ভেতর থেকে আমরা দৃশ্যমান হচ্ছে আমাদের ভেতরে ছোট ছোট ফ্যাসিবাদ বড় হচ্ছে। রাষ্ট্রের যে সমস্ত আচরণগুলোর কারণে আমরা একটা দানবীয় সরকারকে পরাজিত করেছিলাম, সেই আচরণের পুনরাবৃত্তি ঘটছে। আপনি আইন শৃঙ্খলা থেকে শুরু করে ভিন্ন মতের জায়গা থেকে শুরু করে এই গণ অভ্যুত্থানের কার কতটুকু ভূমিকার জায়গাটা ছিল সেখান থেকে শুরু করে আপনি যেখানেই সুযোগ পাচ্ছেন সেখানে আপনি আপনার শক্তি প্রদর্শন করার চেষ্টা করছেন এবং দেখানোর চেষ্টা করছেন যে আমি এর মধ্যে চ্যাম্পিয়ন। একটা গণ অভ্যুত্থানে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। জনগণ ঠিক করবে যে কে সেই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল, কার অবদানটা কতটুকু ছিল। কিন্তু এখন যে ধরনের আচরণগুলো আপনি দেখতে পাচ্ছেন, একটা রাজনৈতিক পরিবর্তনের পরে মানুষের আমাদের জায়গায় নাগরিক হিসাবে আমাদের আচরণের যে পরিবর্তনের জায়গাগুলো, সেই পরিবর্তন কি হয়েছে? আমরা কি সভ্য হয়েছি? আপনার খামার বাড়িতে সর্বশেষ জাতীয় ফল উৎসবের ভিডিওটার কথা আপনার মনে আছে? কিভাবে টেনে হিসড়ে একজনের কাঁধের উপর দিয়ে পৃথিবীর কোনো সভ্য দেশে এগুলো জন্তু জানোয়ার ছাড়া এই আচরণগুলো করে না। সেটা কি অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা সম্ভব? অভ্যুত্থানের দীর্ঘদিনের কালচারের বিষয়। অভ্যুত্থানের ভেতর থেকে আমাদের ব্যক্তিগত জীবনে যে তার একটা প্রভাব থাকা উচিত ছিল। আমি শুধু বলবো, বিপু ভাই, আপনি যেহেতু এই অনুষ্ঠানটাকে কন্ডাক্ট করছেন, আপনি শুধু সময়ের দিকে খেয়াল রাখবেন। আর আমাকে যখন আপনি কথা বলার সুযোগটা দিলেন, আমি দুইজনকে কথা বলার সুযোগ দিলাম না, আমি একা বলতে থাকলাম। এটা কি কাঙ্ক্ষিত? না, মোটেও না। আপনি নাগরিকদের এই আচরণগুলোর যদি পরিবর্তনটা না আসে, আপনি রাষ্ট্রের কাছে যে পরিবর্তনটা চাইছেন, আপনি রাষ্ট্রকে সভ্য করতে চাইছেন, কিন্তু আপনি সভ্য হতে চাইছেন না। আপনি যান এখন এই যে পাশেই মেট্রো রেল, লিফটের সামনে লেখা আছে শারীরিক প্রতিবন্ধী বয়স্ক মানুষদের জন্য ব্যবহারের জন্য। আপনি দেখবেন তাদের যদি কেউ এসে দাঁড়ায়, তারা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতে পারছেন না। একেবারে তাগড়া মানুষগুলো। আমাদের এই যে ব্যক্তিগত জায়গায় তার রিফ্লেকশনটা রাষ্ট্রের কাছেও আছে। তবে যেভাবে আপনি মনে করেন যে এ টু জেড রাজনৈতিক দলগুলোর মধ্যে ইউনিটি হবে, আমি সেটি মনে করি না। কেন মনে করি না? এখানে যতগুলো দল আছে, রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা দলের একটা নিজস্ব কতগুলো দৃষ্টিভঙ্গি আছে, নিজস্ব কর্মসূচি আছে। আপনি দেখবেন যে ইকোনমির ক্ষেত্রে, পররাষ্ট্রের ক্ষেত্রে আপনার কোন দেশটার সাথে বন্ধুত্ব বা ট্যাকটিক্যাল কারণে আপনি কার সাথে সম্পর্কটা বাড়াবেন, অনেকগুলো বিষয় থাকে। অর্থনীতি, রাজনীতি, পরিবেশ, নারী, নানা বিষয়ে। তো যারা রাজু ভাস্কর্যের সামনে নারীকে পুতুল ঝুলিয়ে রেখে জুতা মারল, তার সাথে আপনি নারী ইস্যুতে প্রত্যেকটা জায়গায় একমত হবেন, এটা কিভাবে মনে করেন? তারপরেও আমাদের এখানে রাজনীতিতে একসাথে বসার কালচারটা ছিল না। বসলেও আমরা একমত হতে পারতাম না। আপনার অনেকদিন ধরে সাংবাদিকতা করেন, প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়া এবং আব্দুল জলিলের সেই কথাটা মনে আছে? দিনের পর দিন বৈঠক হচ্ছে, পত্রিকায় কার্টুন হচ্ছে। আমার এখনো মনে আছে সেই সময় সম্ভবত ভোরের কাগজ একটা কার্টুন করেছিল, দুইজন দুইজনকে চিঠি লিখছে এবং তার উপরে লেখা, এত লিখে যায় তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ। আজকে পলিটিক্যাল পার্টিগুলো একটা জায়গায় বসছে, কথা বলছে। আমি মনে করি যে এটা একটা বড় অর্জন। এবং যেমন আমরা আজকের এই টকশো থেকে সমস্ত বিষয়গুলো যে একমত হতে পারবো তা কিন্তু না। আপনি পরিবারের মধ্যে সব বিষয়ে একমত হতে পারবেন তা না। তারপরেও আমার যেটা বিশ্বাস, যে যতটুকু আমরা এগোতে পারি, তবে গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে আমি যেন ধারণ করি। ইউনিটিটাকে ধ্বংস করে ফেলার জন্য যে ধরনের প্রবণতাগুলো আছে, আপনি প্রবণতাগুলো, ইউনিটির কথা বলেছেন, এখানে বহু অন্যায় কাজ হচ্ছে, বহু অন্যায় কাজ হচ্ছে। কোনো কোনো জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের যে আচরণগুলো, অনেকে আওয়ামী লীগ ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করছে, ইতিমধ্যে অনেকে হয়ে উঠেছে। গত কয়েকদিন আগে পুরন ঢাকায় যে একজন যুবককে পিটিয়ে মেরে ফেলা, আচ্ছা এটি তো নিষ্ঠুর, নিন্দনীয় এবং শাস্তিযোগ্য। তো আপনি ওই ঘটনার পর
হঠাৎ করে ইডেন কলেজে এসে দেখলাম, এবং এই ঘটনাটা গত 10 মাস 11 মাস 12 মাস বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীর আচরণগুলো, এটা ক্ষমার অযোগ্য, এটি অস্বীকার করি না। ক্ষমার অযোগ্য, এটা অস্বীকার করি না। তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, সেটাকেও অস্বীকার করি না। পারছেন না, তাও অস্বীকার করি না। আচ্ছা, হঠাৎ করে আপনার কেন মনে হলো যে ইডেন কলেজে ছাত্র দলের কেউ থাকতে পারবে না, থাকতে দেব না, এই ঘোষণাটা আপনাকে দিতে হলো কেন? পুরান ঢাকার একজন যুবককে নিষ্ঠুরভাবে পিটিয়ে মারার সাথে, পাথর মেরে মারার সাথে ইডেন কলেজের ছাত্র দলের কেউকে রাখা না রাখার সম্পর্কটা কোথায়? অর্থাৎ আপনি কোন একটা ঘটনা দেখলে সেটাকে আপনি চেষ্টা করছেন পলিটিক্যালি এটাকে ডাইভার্ট করে এর ভেতর থেকে আপনি কত একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এই প্রবণতা যদি থাকে, প্রতিদ্বন্দ্বী যারা আজ থেকে 6 মাস 7 মাস আগে ভারতের ত্রিপুরাতে যখন বাংলাদেশ মিশন আক্রান্ত হলো, সমস্ত পলিটিক্যাল পার্টি, ডান বাম মধ্য উগ্র, সবাই কিন্তু প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে যমুনায় ছুটে গেলেন এবং বললেন আমরা এক থাকবো। আজকে সেই এক নেই কেন?